বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সাল রয়েছো তাদের জন্য গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 4। তো অলরেডি আমি গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আলোচনা করেছি। ইতিমধ্যে সেগুলো ইউটিউব এবং ফেসবুকে আপলোড হয়েছে। তো আজকে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 4 আপলোড করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে এখনই পেজটিকে ফলো করে দাও। ওকে, চলে যাচ্ছি গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 4। আজকের আলোচনার টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের নাম শুনলে অনেকেরই মাথায় জ্বর এসে যায়, অনেকে চেঞ্জিং সেন্টেন্সে ফুল মার্কস পাও না। তো আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে গ্রামার না বুঝলেও তুমি কিভাবে চেঞ্জিং সেন্টেন্সে ফুল মার্কস পেয়ে যাবে। তো তার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো এখানে বলাই থাকে যে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। এখানে 10 মার্কস রয়েছে, অর্থাৎ 10টা চেঞ্জিং সেন্টেন্স আসবে টোটালি। তো এই চেঞ্জিং সেন্টেন্সে 10টায় 10 মার্কস। তো এখানে ব্র্যাকেটের মধ্যে ডিরেকশন দেওয়া থাকে। যেমন এখানে বলা হচ্ছে যে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ মোর গ্রেসিয়াস দ্যান এনি আদার ম্যান ইন দ্য সাবকন্টিনেন্ট। তো বলা হচ্ছে যে হাজি মোহাম্মদ মহসিন ছিলেন সবচেয়ে দয়াশীল ব্যক্তি, হ্যাঁ, উপমহাদেশের সবচেয়ে দয়াশীল ব্যক্তি। তো এই যে সেন্টেন্সটা, এটাকে বলা হচ্ছে যে পজিটিভ করার জন্য, যে ব্র্যাকেটে পজিটিভ লিখে দিছে, তার মানে এটাকে পজিটিভ করতে হবে। তোমার এটা পজিটিভে নাই, এটা পজিটিভে করতে হবে। তো পজিটিভ যদি করতে বলে তাহলে তোমাকে সেক্ষেত্রে প্রথমত নো আদার অথবা ভেরি ফিউ বসাইতে হবে। প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ। এরপরে দেখো, যেহেতু এটা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে বলছে, কারণ মোর থাকলে ওটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো ডিগ্রির পরে দেখো যে এখানে দেন এনি আদার, এই যে দেন এনি আদার কথাটা আছে, এই দেন এনি আদারের পরে যে ওয়ার্ডগুলো আছে, যেমন ম্যান ইন দি সাবকন্টিনেন্ট, এইটুকু হচ্ছে তোমার অবজেক্ট। তো এই নো আদারের পরে তুমি এই অবজেক্টটা বসায় দাও, ম্যান ইন দি সাবকন্টিনেন্ট। এরপরে ভার্ব বসে, ভার্ব কি? ইজ। তারপরে অ্যাস বসে, অ্যাস। অ্যাসটা কোথায়? পজিটিভ করার সূত্রের মধ্যে অ্যাস আছে, তো এই জন্য অ্যাস, ভার্বের পরে অ্যাস বসাইতে হবে। এরপরে দেখো, যেহেতু এটা পজিটিভ করতে বলছে, মানে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে বলছে, তো এজন্য এটাকে অবশ্যই কি লাগবে? পজিটিভ ডিগ্রি লাগবে। তো এখানে মোর গ্রেসিয়াস থেকে মোরটা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকলো? গ্রেসিয়াস। তারপর আবার আরেকটা অ্যাস, এবং ফাইনালি তুমি সাবজেক্টটা বসায় দাও, হাজি মোহাম্মদ মহসিন। তাহলে অ্যান্সারটা কি হলো? যে নো আদার ম্যান ইন দি সাবকন্টিনেন্ট ইজ অ্যাজ গ্রেসিয়াস অ্যাজ হাজি মোহাম্মদ মহসিন। অর্থাৎ উপমহাদেশে হাজি মোহাম্মদ মহসিনের মতো দয়াশীল ব্যক্তি নেই। উপমহাদেশে হাজি মোহাম্মদ মহসিনের মতো দয়াশীল ব্যক্তি নেই। আচ্ছা, এরপর আমরা যাবো বি নাম্বারে, যে হি ওয়াজ বর্ন ইন হুগলি। তো এটাকে বলছে কমপ্লেক্স করার জন্য। তো কমপ্লেক্স করার জন্য তুমি যদি দেখো যে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলছে সেটার মধ্যে একটাই জাস্ট সাবজেক্ট রয়েছে। যেমন এখানে আছে হি, এই হি এর পরে এখানে আর কোনো সাবজেক্ট নাই। তাহলেই তোমার বিষয়টা একদমই সহজ হয়ে যাবে। এই বিষয়টা তুমি বুঝবে যে এখানে যে সাবজেক্ট আছে এটা একটাই সাবজেক্ট আছে, অর্থাৎ হি আছে। এই হি এর পরে এখানে আর কোনো সাবজেক্ট নাই। হ্যাঁ, এখানে ওয়াজ বর্নের ভার্ব, ইন একটা প্রিপজিশন, হুগলি একটা জায়গার নাম, এটা সাবজেক্ট না। হ্যাঁ, তো এখানে সাবজেক্ট কি? হি। তো এই যে হি আছে, এখানে হি থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে, বা কোনো বস্তুও থাকতে পারে সাবজেক্ট হিসেবে। তো যে সাবজেক্টটা থাকবে তারপরে তোমাকে একটা রিলেটিভ প্রোনাউন বসাইতে হবে, হু অথবা হুইচ। তো এইখানে যেহেতু হি একটা ব্যক্তি, তো ব্যক্তি যদি থাকে তাহলে তুমি অবশ্যই হু বসাবা।
আর যদি বস্তু হয় তাহলে হুইজ বসাও। তো ব্যক্তির পরে জাস্ট হু বসায় দাও, এরপরে প্রশ্নের থেকে ওয়াজ বর্ন ইন হুগলি এটুকু বসায় দাও। তো ওয়াজ বর্ন ইন হুগলি বসায় দিলা, তোমার কমপ্লেক্স হয়ে গেছে। তো এই জন্য একটা মাত্র সাবজেক্ট আছে, এরকম সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে ওই সাবজেক্টের পরে হু অথবা হুইজ বসায় দাও, তারপর প্রশ্নে যা আছে তাই বসায় দাও, তোমার কমপ্লেক্স হয়ে যাবে। এবার আসি সি নাম্বারে। হি ইনহেরিটেড এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। তিনি তার বাবা এবং বোনের কাছ থেকে বিশাল সম্পত্তি অর্জন করেছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তার বাবা এবং বোনের কাছ থেকে বিশাল সম্পত্তি পেয়েছিলেন। তো এটাকে করতে বলা হচ্ছে কি ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক বাক্যে তোমাকে রূপান্তরিত করতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করতে বলে তোমার অ্যাট ফার্স্ট যে জিনিসটা মনে রাখতে হবে, তোমার দেখতে হবে যে এইখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এই সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে মূল ভার্বের ভার্ব টু আছে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্মে আছে, তো এখানে অবশ্যই ডিড ব্যবহার করো, ডিড। এরপরে যেহেতু এই পুরা সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো নেগেটিভ শব্দ নাই, এজন্য তোমাকে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্ট কি হিটা দিয়ে দাও। এরপরে ভার্ব ওয়ান অর্থাৎ ইনহেরিটেডের ভার্ব ওয়ান কি ইনহেরিট। এরপরে প্রশ্নে যা আছে অর্থাৎ এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, জাস্ট এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসায় দাও, তোমার কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এরপর দেখো ডি নাম্বারে কি বলা হচ্ছে যে হি ডিড নট মিস ইউজ দিস ওয়েল। এই সম্পদের তিনি অপব্যবহার করেন। তো এটাকে প্যাসিভ ভয়েস করতে বলছে। তো প্যাসিভ ভয়েস যদি করো তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আগে, তারপরে অক্সিলারি বসাতে হবে, তারপরে V3 বসাইতে হবে, বাই বসাইতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো এইখানে তুমি দেখো হি এটা হচ্ছে তোমার সাবজেক্ট, ডিড নট মিস ইউজ এর ইজ এ ভার্ব, আর দিস ওয়েলথ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে তুমি সাবজেক্ট বানায় দাও, দিস ওয়েলথ। এরপর তোমাকে অক্সিলারি বসাইতে হবে। এখানে যেহেতু ডিড আছে অর্থাৎ এখানে ডিড হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে ওয়াজ বসে, ওয়াজ, আর ভার্ব ওয়ান থাকলে অ্যামিজার বসে। ভার্ব টু থাকলে ওয়াজ বা ওয়ার, আর ভার্ব ওয়ান থাকলে অ্যামিজার। তো যেহেতু এখানে আমাদের ভার্ব টু ছিল এজন্য আমরা ওয়াজ বসাইছি, তো ওয়াজ। এরপর যেহেতু নেগেটিভ নট ছিল এজন্য নট। এরপর তোমাকে ভার্ব থ্রি অর্থাৎ মিস ইউজ এর ভার্ব থ্রি কি মিস ইউজড, এটা বসাইতে হবে। এরপর নিয়ম অনুযায়ী বাই বসাইতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করে দাও। তো অ্যান্সারটা কি হলো, দিস ওয়েলথ ওয়াজ নট মিস ইউজড বাই হিম। এরপর দেখো ই নাম্বার বলছে যে হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। এটাকে অ্যাক্টিভ করতে বলছে। যদিও এটাকে অ্যাক্টিভ করতে বলছে, হ্যাঁ, তার মানে এটা আছে কিসে, প্যাসিভে আছে। তো প্যাসিভে নর্মালি বাই থাকে, কিন্তু এই সেন্টেন্সে খেয়াল করে দেখো যে প্যাসিভ এটা, তবে এখানে কোনো বাই নাই। যখন বাই থাকবে না তখন তোমাকে প্রথমেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে উই বা পিপল, উই বা পিপল যে কোনো একটা, যদি বাই না থাকে। তো এই জন্য এখানে উই বা পিপল বসছে। এখানে আসছিল ইজ কল্ড, যেহেতু অক্সিলারি ইজ রয়েছে এজন্য আমরা এই কলকে ভার্ব ওয়ান করে দিতে পারি, কল। অর্থাৎ যখন অক্সিলারি ইজ থাকবে তখন এটাকে তুমি যে ভার্ব থ্রিটা থাকবে সেই ভার্ব থ্রিটাকে তুমি ভার্ব ওয়ান বানায় দিবা, অর্থাৎ কলকে কল বানায় দিলা, কল। আর যদি ওয়াজ থাকতো তাহলে কিন্তু ভার্ব টু হইতো, অর্থাৎ কল্ড হইতো। ঠিক আছে, তো যেহেতু ইজ রয়েছে এই জন্য এটা কল। এরপরে হি, এই হিটাকে তুমি হিম বানায় দাও। এরপরে বাকি যা আছে প্রশ্নের এইটুকু বসায় দাও, এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। তো এর অ্যান্সারটা কি হলো, উই বা পিপল কল হিম এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। হি ডিড নট গেট ম্যারিড, তিনি বিয়ে করেন। তো দেখো যদি অ্যাফার্মেটিভ করতে বলে, এখানে অ্যাফার্মেটিভ করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে যদি নট থাকে নটটাকে উঠায় দাও, আর এই যে ম্যারিড, এই ম্যারিডের বিপরীত শব্দটা লিখতে হবে।
আর যেহেতু এখানে ডিড নট ছিল, এই ডিড নটের জন্য ডিড নট থাকলে তার পরিবর্তে হবে ওয়াজ। ডিডের পরে নট থাকলে এই ডিডের জায়গায় লিখতে হবে ওয়াজ। তো এখানে কি হলো, হি ওয়াজ আনম্যারিড, নটটা উঠাই দিছো, ডিডের জন্য ওয়াজ হয়েছে। আর ম্যারিড এর বিপরীত শব্দ হচ্ছে আনম্যারিড। এরপর দেখো জি নাম্বার, ডিউরিং হিজ লাইফ টাইম, হ্যাঁ তার জীবদ্দশায়, হি স্পেন্ট মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুর, সে গরিবদের সাহায্য করার জন্য অকাতরে তার টাকা ব্যয় করেছে। তো এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। কম্পাউন্ড করতে বলে একটা সেন্টেন্সে দুই ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, মাঝখানে অ্যান্ড অর বাট এগুলো চলে আসবে। তো এখানে ডিউরিং হিজ লাইফ টাইম, এখানে দেখো কোনো সাবজেক্ট নাই, লাইফ টাইম, এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে লাইফ টাইম। তো এই যে লাইফ টাইম, তো লাইফ টাইম তো আর কোনো ব্যক্তি না, যেহেতু এটা এখানে এটা বস্তুকে বোঝাইতেছে, তো এই জন্য এখানে ইট। আর এখানে দেখো কোনো ভার্ব নাই, যদি ভার্ব না থাকে এখানে তাহলে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে ইটের পরে। যদি এই পাশে কোনো ভার্ব নাই তাহলে অ্যামিজার অথবা ওয়াজ ওয়ার, যেহেতু এটা অতীতের ঘটনা তাহলে আমরা ওয়াজ বসাবো, তাহলে ইট ওয়াজ, তারপরে প্রশ্ন থেকে হিজ লাইফ টাইম না হইলো। এরপরে যে কমা আছে, এই কমার পরিবর্তে তোমাকে কি ব্যবহার করতে হবে, অ্যান্ড। তো অ্যান্ড বসায় দাও। এরপরে হি স্পেন্ড মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুর, এইটুক যা আছে ঠিক তাই তুমি বসায় দাও, বাস তোমার অ্যান্সারটা হয়ে গেল। এরপর দেখো এইচ নাম্বার, হি ওয়াজ ভেরি কাইন্ড টু দি পুর, এটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে, হি ওয়াজ ভেরি কাইন্ড টু দি পুর। তো নেগেটিভ করতে বলে তোমাকে কি করতে হবে, এই যে ওয়াজটা আছে এই ওয়াজের পরে নট বসায় দাও, আর এখানে বিপরীত শব্দটা বসায় দাও। এখানে কাইন্ড রয়েছে, কাইন্ডের বিপরীত শব্দ হয়েছে আনকাইন্ড, তারপর বাকি অংশ বসায় দাও, বাকি অংশ বসায় দাও যা আছে। এখন এখানে অ্যাট অলটা কোথা থেকে আসলো, এখানে যে ভেরি ছিল, এই ভেরি থাকলে শেষে তোমাকে কি লিখতে হবে, অ্যাট অল লিখতে হবে। তো হয়ে গেল নেগেটিভ, হি ওয়াজ নট আনকাইন্ড টু দ্য পুর অ্যাট অল। এরপর আসি আই নাম্বারে, যে ওয়ান ডে হোয়েন এ থিপ এন্টার্ড হিজ রুম হি কট হিম রেড হ্যান্ডেড, এটাকে সিম্পল করতে বলা হচ্ছে। তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, যে সিম্পল করতে বলে তোমাকে আইএনজি করতে হবে। সিম্পল মানে হচ্ছে কি, আইএনজি। তো ওই যে ওয়ান ডে এ থিপ এন্টার্ড আছে, এই এন্টার্ডকে জাস্ট এন্টারিং বানায় দাও, মানে এন্টার থেকে কি হলো, এন্টারিং, তারপরে প্রশ্নে যা আছে ঠিক তাই বসায় দাও, তোমার সিম্পল হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট তোমাকে আইএনজি করতে হবে। এরপরে ফাইনালি আমরা আসবো যে হি কট দ্য থিপ বাট, হি কট দ্য থিপ বাট ডিড নট পানিশ হিম। তো এটা কমপ্লেক্স করতে বলছে, যে হি কট দ্য থিপ বাট ডিড নট পানিশ হিম। দেখো কটের আগে আছে হি, তার মানে এখানে ডিড নট, এটার আগে মনে মনে হিটা উজ্জ্ব আছে, তার মানে এখানে সাবজেক্ট দুইবার আছে। সাবজেক্ট যদি দুইবার থাকে তাহলে শুরুতে একটা ক্লোজ মার্কার লেখা লাগে। যেহেতু এখানে বাট ছিল, বাটের জন্য দো অথবা অল দো বসাইতে হবে, দো অথবা অল দো দিয়ে এটাকে কমপ্লিট করো। দো হি কট দ্য থিপ, দো হি কট দ্য থিপ, এরপরে যে বাট, এই বাটের জন্য কমা বসায় দাও। থিপের পরে দেখো বাট আছে, এই বাটের পরে কমা বসায় দিলা, তারপর যা আছে হি ডিড নট পানিশ হিম বসায় দাও, তোমার অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে সহজেই তুমি চেঞ্জিং সেন্টেন্স, দেখো এখানে আমি কোনো গ্রামার ছাড়াই তোমাকে চেঞ্জিং সেন্টেন্স বুঝিয়ে দিলাম। আশা করি এই বিষয়গুলো তোমার মাথার মধ্যে থাকে, তাহলে অবশ্যই তুমি চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 বা অ্যাবাউট 10 মার্কস পরীক্ষা তুলে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।